নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎ পূজ্য মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞা পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। ওইটা দরজাটা একটু মনে করে দিয়ে দিয়ে হ্যাঁ দিতে আসছি তো। বন্দনাবন্তে মঙ্গল। আমরা 600 কত নম্বরে ছিলাম উপাসক? আমরা কি 661 ছিলাম নাকি এতে 666-তে চিত্ত সমুত্তন বা চিত্ত উৎপত্তি কিরে বইয়া থাকে, এটা পড়তে পারবো ছিল কিরম মনে পড়তেছে না আমাদের। আজকে শুক্রবার, আজকে তো মানুষ তো অনেকে আসে না এখনো। বন্ধে বন্দনা মঙ্গল। কতটুকু পড়াশোনা মনে আছে? বন্দনা ভান্তে মঙ্গল। ওইদিন আমরা কি বিষয় নিয়ে আলোচনা করছিলাম তোমাদের? 666 না 67? চিত্ত সমুত্থান রূপ নিয়ে। হ্যাঁ, চিত্ত সমুত্থান, তাহলে ঠিক আছে বলতে 66 হবে যা। ঠিক আছে। তারপরে ওই গত বন্দনা সূত্রের কিভাবে একটা প্রশ্ন ছিল না, এটা কি বলেছে? কোথায় বলতে? মহাপরিনির্বাণ সূত্রের মধ্যে ধর্মবিচয় 6 প্রকার এভাবে লেখা ছিল। সেটা না, ধর্মবিচয় 6 প্রকারে উৎপন্ন করা যায়। 6টা উপায়ের মাধ্যমে ধর্মবিচয় উৎপন্ন করা যায়। আমি গ্রুপে পাঠিয়েছিলাম। হ্যাঁ বলতে আমরা 6 প্রকারে ধর্মবিচয় সম্বুদ্ধাঙ্গ উৎপাদন করত ভর্তি করিবে, 9 প্রকারে বীর্য সম্বুদ্ধাঙ্গ উৎপাদন করত ভর্তি করিবে, 10 প্রকারে বীর্য সম্বুদ্ধাঙ্গ উৎপাদন করত ভর্তি করিবে, 7 প্রকারে প্রশস্তি
সম্বুদ্ধাঙ্গ উৎপাদন করতে বুদ্ধি করিবে। এইটা ছিল বলতে না। হ্যাঁ। 66 থেকে সেই রূপ চিত্ত সমুত্থান বা চিত্ত উৎপত্তি কি রূপে হইয়া থাকে? এখন 66 কে পড়বে যে বানতে পাপড়ি বড়ুয়া পড়েন। পাপড়ি বড়ুয়া পড়বে। আচ্ছা, বই থেকে না অ্যাপস থেকে বানতে? অ্যাপস থেকে। ওকে। অ্যাপস থেকে পড়ো। সেই চিত্তের দ্বারা অবস্থান্তর প্রাপ্ত চিত্তের দ্বারা অবস্থান্তর হয় এমন রূপ কিরকম? কায় বিজ্ঞপ্তি, বাক্য বিজ্ঞপ্তি অথবা চিত্ত হতে জাত চিত্ত হেতু ও চিত্তের দ্বারা অবস্থান্তর প্রাপ্ত অন্য যা কিছু রূপ আছে, রূপায়তন, শব্দায়তন, গন্ধায়তন, রসায়তন, স্পর্শযোগ্য আয়তন, আকাশ ধাতু, আপধাতু, রূপের হালকা ভাব, লঘুতা, রূপের কোমলতা, মৃদুতা, রূপের কর্মক্ষমতা, রূপের উপচয়, পূর্ণবৃদ্ধি, রূপের প্রবাহ, সন্ততি, কবলীকৃত আহার, এই হচ্ছে সেই চিত্তের দ্বারা অবস্থান্তর প্রাপ্ত রূপ। এখানে কি সবগুলো আসছে বলতে চিত্তের দ্বারা অবস্থানগত রূপ? আঠাশ প্রকারের একটা চার্ট বানিয়ে রাখতে হবে। উপাসক সুকুমার বাবুর কাছে 28 প্রকার রূপের চার্টগুলো আছে, মুখস্থ আছে মনে হয়। কেন বলে কি 28 প্রকার রূপগুলো? হ্যাঁ, চিত্ত সমুত্থান এর রূপের কথা এখানে যেগুলো লেখা আছে, এখানে সবগুলো আসছে কিনা সেটা দেখার জন্য। চারি মহাভূত রূপ আর কি 4টা, পৃথিবী ধাতু, আপধাতু, বায়ু ধাতু, তেজ ধাতু। পঞ্চপাশাত রূপ হচ্ছে যে 5টা, চক্ষু, শ্রোত, ঘ্রাণ, জিহ্বা, কায়। গোচর রূপ বা বিষয় রূপ হচ্ছে যে 4টা, রূপ, শব্দ, গন্ধ, রস। স্পষ্ট ব্যতীত ভূত ধাতু মুখ্য স্পষ্ট আর কি। তারপরে বাপ রূপ হচ্ছে 2টা, স্ত্রী ভাব এবং পুরুষ ভাব। জীবিত রূপ একটা, জীবিত ইন্দ্রিয়। আহার রূপ একটা, কবলীকৃত আহার। তারপরে হচ্ছে পরিচ্ছেদ রূপ আকাশ ধাতু। বিজ্ঞপ্তি রূপ কায়ী বিজ্ঞপ্তি, বাক বিজ্ঞপ্তি। আর একটা হচ্ছে যে বিকার রূপ। বিকার রূপ হচ্ছে যে লঘুতা, কমন্যতা, মৃদুতা। লঘুতা, মৃদুতা, কমন্যতা। তারপর লক্ষণ রূপ আর কি, লক্ষণ 4টা, অনিত্যতা, জড়তা, সন্ততি, জড়তা, উপাচার সন্ততি, উপাচার সন্ততি, অনিত্যতা, জড়তা। এখানে বইয়ের মধ্যে লেখা আছে যে কায় বিজ্ঞপ্তি, বাক বিজ্ঞপ্তি আর অন্যান্য যাহা কিছু রূপ আছে, চিত্তজ চিত্তের হেতুযুক্ত সমুত্থান, চিত্তের হেতুযুক্ত সমুত্থান, চিত্ত সমুত্থান। হ্যাঁ, তাইলে কায় বিজ্ঞপ্তি এবং বাক বিজ্ঞপ্তি ও চিত্ত সমুত্থান। চিত্ত সমুত্থান রূপ 15 প্রকার না বানতে? বলেন। রূপায়তন, শব্দায়তন, গন্ধায়তন, রসায়তন, স্পর্শায়তন। চিত্ত সমুত্থান রূপ না কর্ম সমুত্থান রূপ? আকাশ ধাতু।
অপদার্থ রূপের রূপতা, রূপের মৃদুতা, রূপের কমান্যতা। চিত্ত সমর্থন রূপ 15টা বানতে, কায়ী বিজ্ঞপ্তি, বাক বিজ্ঞপ্তি। অভিনিবার্য রূপ 8টা। হ্যাঁ। শব্দ লঘুতা, মৃদুতা, কর্মণ্যতা, আকাশ, এগুলো হচ্ছে চিত্ত সমর্থন রূপ। তাইলে এখানে এগুলো কি কি জন্য লিখলো যে এখন রূপায়তন, শব্দায়তন, গন্ধায়তন, রসায়তন, স্পর্শায়তন, আকাশ ধাতু, আপধাতু, রূপের লঘুতা, রূপের মৃদুতা, রূপের কর্মণ্যতা, রূপের গ্রহণ, রূপের সন্ততি গ্রাস করিয়া আহার, ইহাই ইয়া আছে না বান্ত, অভিনিবার্য রূপের মধ্যে এগুলো আছে না, সবগুলো তো আছে। আছে, এখানে আরেক রকম করে লেখছে আর কি না। রূপ দিয়ে মানে অভিনিবার্য রূপ কোনটা? তা পৃথিবী ধাতু, আপধাতু, বায়ু ধাতু, তেজ ধাতু। তাইলে বর্ণ, গন্ধ, রস, ওজ, তাইলে এখানে আসতেছে তো রূপায়তন বললে অষ্টকলাপ চলে আসবে না। শব্দায়তন বললে শব্দ, রূপ চিত্ত দ্বারা উৎপত্তি হতে পারে, শব্দও পারে, গন্ধও পারে। বানতে হ্যাঁ, আমি এই বইগুলো কত ক্লাসে ছিলাম না মনে, আমি প্রশ্নটাও বুঝি নাই। বানতে সেই চিত্তের দ্বারা অবস্থান্তর প্রাপ্ত মানে কি? মানে চিত্ত সমুত্থান রূপ, মানে চিত্ত দ্বারা যে রূপ উৎপত্তি হয়। আচ্ছা, তাই হচ্ছে অবস্থান্তর প্রাপ্ত। অবস্থান্তর বলা হচ্ছে আর কি, অবস্থার পরিবর্তন হইলে এটা একটা নতুন রূপ হয়েছে, ওই রূপ আর নাই। চিত্ত দ্বারা যেমন আমরা কথা বলার সময় আমাদের মুখের ভঙ্গি পরিবর্তন হচ্ছে, এটা পরিবর্তন যে হচ্ছে এখানে চিত্তের সংযোগ আছে, চিত্ত দ্বারাই আমরা এটা নাড়াচাড়া করি। চিত্ত দ্বারা যেগুলো যেগুলো উৎপন্ন হয় এগুলোকে চিত্ত সমুত্থান রূপ বলা হয়। তো এখান থেকে না বলে সুকুমার বাবু আরেকবার বলেন, আমরা আবার শুনি একটা করে। চিত্ত সমুত্থান রূপগুলো 15টা। আচ্ছা, আমরা একটু চিত্ত সমুত্থান আমাদের ইয়েতে অভিধর্ম অত সংগ্রহের মধ্যে ছিল তো মনে হয়, এটা চিত্ত সমুত্থান রূপটা কি? ওখান থেকে বলতেছে যে বলে কায় বিজ্ঞপ্তি, বাক বিজ্ঞপ্তি, দুইটা। অভিনিবার্য রূপ 8টা, 10টা। হ্যাঁ, এগুলো না মিললে তারপরে জিজ্ঞেস করবেন আর কি। অভিনিবার্য রূপ 8টা, অভিনিবার্য তো আমরা সবাই জানি, অভিনিবার্য রূপ 8টা, তারপর হচ্ছে 10টা। অভিনিবার্য রূপ 8টা চিত্ত দ্বারা সমুত্থিত হতে পারে কি? ওখানে বর্ণ আছে, গন্ধ আছে, অবিচারী মহাভূত আছে। উদাহরণ দেন একজনে। অভিনিবার্য রূপ চিত্ত দ্বারা সমুত্থিত হতে বা উৎপন্ন হতে পারে কি? সুকুমার, এটা কত নম্বর পেজে তুমি পড়তেছো এটা? না, পেজ তো না, ওই যে এটা তো অভিধর্ম সংগ্রহের মধ্যে। আমি অভিধর্ম সংগ্রহ খুলি নাই এখনো। উপাসক সুশান্ত বাবু, বুঝছেন এটা? রূপ সমর্থন এমনি তো আমার মেইন বই আছে দাদা। আচ্ছা, রূপ সমর্থন পাইছি, ওখানে আছে অন্য কিছু। অবিনিবার্য রূপ চিত্ত দ্বারা সমুত্থিত হতে পারে কি? ভালো করে বুঝি না, সোজা করে বললে ভালো হবে। সমুত্থিত মানে উৎপন্ন। আচ্ছা, অবিনিবার্য রূপ চিত্ত দ্বারা উৎপন্ন হতে পারে কি? পাপড়ি গুরু বলেন। আমি একদম চিত্ত সমর্থন রূপের ব্যাখ্যাটা পড়ি আর কি, একটু তাইলে মানে ক্লিয়ার হবে। না, পড়তে লাগবে না, এমনি একটা একটা করে আমরা করে চলে যাই একটু। এটা এমনি জানি, আমরা সবাই আগে পড়ছি, একটা একটা করে এমনি মিলে যাবো আর কি, সবাই একটু বোঝার জন্য। এখন বানতে এই অবিনিবার্য রূপ
রূপ দ্বারা চিত্ত উৎপন্ন হতে, আমি প্রশ্নটা ক্লিয়ার করে একটু আমাদের চিত্ত দ্বারা জানতে। 15টা রূপ উৎপন্ন হয়, আচ্ছা, বুঝছেন? এই 15টা রূপের মধ্যে অবিনির্বাচ্য রূপ আছে 8টা। আচ্ছা, তাহলে অবিনির্বাচ্য রূপ এটা চিত্ত দ্বারা উৎপন্ন হতে পারে কি, এটা প্রশ্ন। এই 8টা নিবান্ত এটাগুলো বুঝি না। রূপ 8টা অনির্বাচ্য রূপ। অবিনির্বাচ্য রূপ মানে হচ্ছে যে চারি মহাভূত, বর্ণগন্ধ, রস, ওজ, এই 8টা তো বিভাজন করা যায় না হিসেবে অবিনির্বাচ্য রূপ এক কথায় প্রকাশিত হয়। তো এই 8টা জিনিস চিত্ত দ্বারা উৎপন্ন হতে পারে কি? না, পারে। হ্যাঁ, আমি পারে। কিভাবে পারে? আমি যেটা এখন পারে উত্তরটা খুঁজে পাইছি, এটা হচ্ছে যে প্রতিসন্ধির মাধ্যমে মনে হয়। প্রতিসন্ধির মাধ্যমে। উপাসক সুকুমার বাবু বলেন। মানে প্রতিসন্ধির মাধ্যমে মানে হতে পারে, তবে এবং যে কর্মের দ্বারাও মানে উৎপন্ন হতে পারে বান্ত আর কি। না, প্রশ্নটা চিত্তের দ্বারাই বলছে। এখন তো চিত্তের দ্বারাই। চিত্তের দ্বারাই আসলে বান্ত এখানে কর্ম দ্বারাই চলে, মানে চিত্তের জরুরের মধ্যে দেখতেছে করে, মানে যেহেতু কর্মজীব রূপ উৎপন্ন কর্মজরূপ হচ্ছে। তো আলাদা আছে, কর্মজরূপ আলাদা আছে না, হ্যাঁ, এটা চিত্তজরূপ। ও রূপ বিভাগ স্বভাব বলিয়া রূপ সমর্থন করিতে পারে না। যাই হোক, আপাতত আমরা এটাই জানি, প্রতিসন্ধি কালে এই চিত্তজ রূপ, অবিনির্বাচ্য রূপ সৃষ্টি এবং সহজাত, এটা তখন সহজাত থাকে চিত্তজ রূপ। তাহলে এই চিত্ত দ্বারা সেই প্রতিসন্ধি চিত্ত দ্বারা অবিনির্বাচ্য রূপ সৃষ্টি হতে পারে, উৎপন্ন হতে পারে, এটা প্রমাণিত হয়েছে। তারপরে 3 নাম্বারটা কি? এরপরে কোনটা বানতে? অবিনির্বাচ্য রূপ 15টার মধ্যে হ্যাঁ 10টা গেছে তো, আর 5টা হচ্ছে যে শব্দ, লঘুতা, শব্দ। মৃদুতা, কর্মক্ষমতা এবং আকাশ। শব্দ চিত্ত দ্বারা উৎপন্ন হতে পারে। রসিকা, বলতে শব্দ, চিত্ত দ্বারা কি শব্দ উৎপন্ন হতে পারে? তাও প্রতিসন্ধির মাধ্যমে হতে পারে আর কি। বলতে আমি এটা বুঝতেছি না, ভাবছি এটা অন্যটা উত্তর দিক। যদিতবাবু বলেন। বলতে অবশ্যই পারে, কারণ হচ্ছে কি চিত্ত না থাকলে শব্দটা কে বুঝবে? আমি যে কথা বলতেছি এগুলো সাউন্ড না, শব্দ না। আমি এখন চিন্তা করে কথা বলতেছি না চিত্ত দ্বারা। হ্যাঁ অবশ্যই, এটাই এটাই তো বলছি। হ্যাঁ ঠিক আছে। তারপরে হচ্ছে সুকুমার বাবু, তারপরে হ্যাঁ লঘুতা। লঘুতা। লঘুতা তো চিত্তের হালকা ভাব, তো এটাও তো চিত্ত সমর্থন রূপ, ঠিক আছে, চিত্তেরই হালকা ভাব এটা। তারপরে মৃদুতা, এটাও চিত্ত দ্বারাই হবে। তারপরে ক্রমোন্নতা। হ্যাঁ কর্মোন্নতা, হ্যাঁ চিত্তের কর্মোন্নতা, এটাও চিত্ত দ্বারা সমর্থিত হবে। তারপরে আকাশ ধাতু হতে পারে কি চিত্ত দ্বারা? হ্যাঁ পারে। কিভাবে? ওই যে আমরা ধ্যানের মধ্যে যে
যেভাবে এটা দেখছি ওভাবে আর কি বলতো, শূন্যতাটা উপলব্ধি করার মাধ্যমে। উপাসক যাদব বাবু, এখানে সবগুলা যেগুলা এই 15টা সবগুলো চিত্ত দ্বারা চিত্ত সমুত্থান চিত্ত দ্বারা হবে। কারণ হচ্ছে কি, চিত্ত যদি না থাকে এটা বোঝার কোনো স্কোপ নাই। আরেকটাই আছে, চিত্ত যে উৎপন্ন হচ্ছে, চিত্তের যে সবকিছু একটার সাথে একটা স্পর্শ হয়ে তো উৎপন্ন হচ্ছে, মানে এই চিত্ত চৈতসিক মানে রূপের সাথে স্পর্শ হচ্ছে, এই বিভিন্ন বিষয়ে জোড়া লেগে তো চিত্তটা উৎপন্ন হচ্ছে। ওই মাঝখানের বিষয়টাকে ওখানে যে ফাঁকা জায়গা ওইটাকে গুলাই ফেলতেছেন, এখনো হচ্ছে না। চিত্ত দ্বারা উৎপন্ন রূপ, চিত্ত সমুত্থিত রূপ, বুঝছেন? চিত্তের মাধ্যমে উৎপন্ন আকাশটা চিত্ত দ্বারা জানতে পারছে সেটা উৎপন্ন হয়, কি কি রূপ উৎপন্ন হয়, এটা আমাদের কথা চলতেছে যে এখন এটা। তো এখন আমি বলছি যে চিত্ত দ্বারা কি এই আকাশ ধাতু উৎপন্ন হতে পারে? হ্যাঁ পারে বানতে। কিভাবে পারে? কারণ চিত্তের সংযোগ না থাকলে আকাশটা বোঝা যাবে না। উপাসক সুকুমার বাবু, তাই আমার মাথায় আসতেছে না। এগুলো আমরা আগে আলোচনা করি নাই বোধহয়, না? না, এভাবে আলোচনা করি না, এভাবে করা হয়নি। আমরা একটা কথা পেয়েছিলাম অভিধর্ম অর্থ সংগ্রহ পড়ার সময়, যদিও বা বলি যে কি আমরা অবিনির্বাজ্য রূপ, অষ্টকলাপ, 8 প্রকারের বিষয়ের উপস্থিতি আমরা পড়ার সময় এটা পড়লেও আমাদের মনে রাখতে হবে আকাশ ধাতু ছাড়া এটা সম্ভব না। আকাশ ধাতু সেখানে থাকবেই। অবিনির্বাজ্য রূপের সঙ্গেও আরেকটা বিষয় সংযুক্ত সবসময় থাকে, সেটা হচ্ছে যে কি আকাশ ধাতু। আপনি বলছিলেন মাত্র একবার। হ্যাঁ, সুতরাং আমরা কিছুক্ষণ আগে উপাসিকা বলল চিত্ত সমুত্থান রূপ বলছে না, অষ্টকলাপ বা অবিনির্বাজ্য রূপ, এটা চিত্ত সমুত্থান রূপ। তাহলে ওই অবিনির্বাজ্য রূপের সঙ্গে এই আকাশ ধাতুর ব্যাপার রয়েছে কি? হ্যাঁ আছে তো। কারণ আকাশ ধাতু না থাকলে এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে চিত্ত দ্বারা এটা সমুত্থিত হয়, বুঝছেন? আর আমাদের অন্যান্য রূপের বেলায় আরো যেগুলো আছে, আর যেটা বলছেন যে কি আকাশ ধ্যান করার মাধ্যমে, যেটা বলছেন ওটা যথাযথ হবে না। ধ্যান করার মাধ্যমে আকাশ অনন্তায়তন ভাবনা করার মাধ্যমে, ওটা না। উত্তরটা হবে যে এটা অবিনির্বাজ্য রূপের সঙ্গে আকাশ ধাতুও বিদ্যমান। এবং আমরা এখন যে দেহ আছে আমাদের দেহের মধ্যে, এর পরবর্তী ক্ষণেও আকাশ ধাতু সর্বত্র সর্বসময় বিদ্যমান আছে। উপাসক সুকুমার বাবু, তারপরে কি ছিল? এই শেষ হয়ে গেছে না? তারপর হচ্ছে যে চিত্ত সমুত্থান নহে, বাকি 15টা। এইগুলো বাদ দিলে বাকি 15টা চিত্ত সমুত্থান নয়। না বাদে এগুলো বাদ দিলে অর্থাৎ 28টা থেকে 15টা বাদে। এগুলো ইয়া থেকে একটু বলেন, অভিধর্ম অর্থ সংগ্রহের থেকে একটু বলেন। 13টা গুলা? হ্যাঁ, 13টা গুলো হচ্ছে যে কি 15টা বাদ গেলে 4 মহাভূতের বাদ যাবে। তারপরে ওই গোচরূপ, আর গোচরূপের মধ্যে 3টা বাদে, বর্ণ গন্ধ রস ওজ। না, বর্ণ গন্ধ রস ওজ না, এগুলো তো এর মধ্যে থাকবে। 8টা তো চলে গেছে না অভিনয় রূপের মধ্যে। আচ্ছা, শব্দ গন্ধ বর্ণ গন্ধ রস, শব্দ শব্দ আছে না? শব্দ চিত্তজ রূপ,
হ্যাঁ, শব্দ চিত্তজ রূপ। তাইলে পঞ্চপ্রাসাদের মধ্যে বানতে চক্ষু, শ্রোত, ঘ্রাণ, জিহ্বা, কায়, এই পাঁচটা আর কি। চক্ষু কর্ম দ্বারা নিষ্পন্ন উৎপন্ন হয়, হ্যাঁ, এটা চিত্তজ রূপ না। তারপরে পঞ্চপ্রসাদ কর্ণ। সবগুলো, তাইলে এই 5টা গেল। হ্যাঁ, পাঁচটা। তারপরে আর তারপরে হৃদয় রূপ, হৃদয় রূপ একটা, 6টা ব্যস্ত। লেখা নাই এমনি আপনার ওখানে? এরকম করে লিখে নেই বানতে, এমনি ওগুলো বের করছি যে আর কি, উৎপন্ন হয় না এগুলো বের করি নাই আর কি। আচ্ছা, উৎপন্ন হয় হয়ে না যেগুলো যেগুলো বের করা হয় নাই, না এমনি তো এখান থেকে বলতে পারবো তো আর কি। জীবিত রূপ, জীবিত ইন্দ্রিয়, এটাও কর্মজ রূপ। তাই আহার রূপ, কবলীকৃত আহার। কবলীকৃত আহার চিত্ত দ্বারা, না, কবলীকৃত চিত্তজ রূপ না বানতে, চিত্রজীব মধ্যে চিত্তজ আসে রূপ না না। কবলীকৃত আহার। না, তারপরে বিজ্ঞপ্তি রূপ, তাই বিজ্ঞপ্তি, বাক বিজ্ঞপ্তি। না, এগুলো তো চিত্ত দ্বারা ছিল, চিত্ত দ্বারা না উৎপন্ন, চিত্ত দ্বারা উৎপন্ন হয় কায় বিজ্ঞপ্তি, বাক বিজ্ঞপ্তি। এটা প্রথম পর্যন্ত আমরা। আচ্ছা, হ্যাঁ, না ওই ওখানে তাইলে ওই দুইটা আর কি, বাপ রূপ, স্ত্রী বাপ, পুরুষ বাপ। স্ত্রী বাপ, পুরুষ বাপ, হ্যাঁ হয়েছে। এখন ওটা মিলছে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে লক্ষণ রূপের মধ্যে 4টা, উপচয়, সন্ততি, জড়তা, অনিত্যতা। এগুলো কর্ম দ্বারা। উপচয়, সন্ততি, জড়তা, অনিত্যতা, এগুলো কর্মজ রূপ না? হ্যাঁ, এগুলো কর্মজ রূপ। আর স্ত্রী রূপ, পুরুষ রূপ, স্ত্রী বাপ, পুরুষ বাপ, এটাও এটা কর্মজ কর্মজ রূপ। রূপ। হ্যাঁ, এই যে যাই হোক, আমরা কর্মজ হিসেবে পড়তেছি না, আমরা পড়তেছি যে চিত্তজ নয় রূপ এগুলো। 628 এইয়া 86 68 667, 68, 67 পড়বো না? 67 পড়া শেষ। 67 তো ফলো হয়েছে না। সে চিত্তের সহগামী চিত্ত সহবু রূপ কিরকম? কায় বিজ্ঞপ্তি, বাক্য বিজ্ঞপ্তি, এই হচ্ছে সে চিত্তের সহগামী চিত্ত সহবু রূপ। আর এখানে বইয়ে লেখা আছে যে, এটা একটু পড়েন জয়িত বাবু। সেই রূপ চিত্তের সহিত একসঙ্গে উৎপন্ন কিরূপ হইয়া থাকে। কায় বিজ্ঞপ্তি আর চিত্ত বিজ্ঞপ্তি হয় সেরূপ চিত্তের সহিত একসঙ্গে উৎপন্ন। আর বাকিগুলো একসঙ্গে উৎপন্ন হয় না, একসঙ্গে উৎপন্ন হয় যে শুধু কায় বিজ্ঞপ্তি আর চিত্ত বিজ্ঞপ্তি। চিত্ত বিজ্ঞপ্তি এটা তো আমরা আগে কখনো দেখি নাই। বাক বিজ্ঞপ্তি বাক বিজ্ঞপ্তি হবে যে। ও, ইহা সেই চিত্তের সহিত একসাথে উৎপন্ন হয়। বইতে পড়ে গেছে। এটা মিলছে। এটা ছাড়া, এই দুইটা ছাড়া বাকি 24টা হচ্ছে যে সহজাত চিত্তের সহিত একসঙ্গে উৎপন্ন হয় না। বাকি 26টা, হ্যাঁ, হ্যাঁ, না এটা তো কেমনে মিলতেছে? চিত্তের সহিত একসঙ্গে উৎপন্ন হয় কি রূপে হইয়া থাকে? চিত্তের সহিত একসঙ্গে উৎপন্ন হয় আপনার অবিনিবার্য রূপও তো একসঙ্গে উৎপন্ন হয় চিত্তের সহিত, সহজাত তো। প্রতিসন্ধিক্ষণে সহজাত, অন্যক্ষণে না হলেও। ফুকন বাবু, এটা তো নাকি? এখন এটা সহজাত ব্যাপার আসছে না, চিত্তের সহিত একসঙ্গে উৎপন্ন হয়। চিত্তের অনেক আছে আরো, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এর পরেরটা দেখি কি বলে। এখানে বই দুটোই একরকম দিচ্ছে বানতে, এখানে নিশ্চয়ই কোনো কিছু আমাদের বুঝতে ভুল হচ্ছে। চিত্তের সহিত একসঙ্গে উৎপন্ন হয়, মানে কিছু উৎপন্ন হয় চিত্তের সহিত, যেগুলো মানে সহজাত।
সেই রূপ চিত্তের সহিত একসঙ্গে উৎপন্ন হয় কি রূপে হইয়া থাকে? কায় বিজ্ঞপ্তি আর চিত্ত বিজ্ঞপ্তি। বাক্য বিজ্ঞপ্তি হবে, বাক বিজ্ঞপ্তি। অ্যাপস এর মধ্যে বাক বিজ্ঞপ্তি আছে না? হ্যাঁ বলতে কায় বিজ্ঞপ্তি আর বাক বিজ্ঞপ্তি, ইহাই সেই রূপ চিত্তের সহিত একসাথে একসঙ্গে উৎপন্ন হয়। একসঙ্গে উৎপন্ন হয়। না, এটা তো মিলাইতে পারছি না। না বানতে মিলতেছে না। আচ্ছা, যাই হোক, তারপর ওটা দেখেন। তো নহেটা সে চিত্তে সহগামী নয়, ন চিত্ত সহুব। রূপ কিরকম? চক্ষু আয়তন, কবলীকৃত আহার, এই হচ্ছে সে চিত্তের সহগামী নয় চিত্তরূপ। মানে বাকি 24টা আর কি, এখানে 2টা বাদ গেলে বাকি 24টা এগুলো 26টা চিত্তে সহগামী নয় বলা হচ্ছে। তাইলে একসঙ্গে উৎপন্ন হয়। আচ্ছা, এটা আমরা আবার পরে বান্ধবদের থেকে জিজ্ঞেস করে নেবো। এটা পুরোটা একই অবস্থা, 70 71 এগুলা বলা আছে গুণনামেন কি বইয়া থাকে। তারপর হচ্ছে যে 70 সেই চিত্ত অনুযায়ী পরিবর্তনশীল রূপ কিরকম? কায় বিজ্ঞপ্তি, বাক্য বিজ্ঞপ্তি, এই হচ্ছে সেই চিত্ত অনুযায়ী পরিবর্তনশীল রূপ। বইটা পড়েন। 69 এবং 70 একই তো। বইটা হচ্ছে কি সেই রূপ চিত্তের সহিত গুণায়মান কি রূপ হইয়া থাকে। কায় বিজ্ঞপ্তি আর বাক্য বিজ্ঞপ্তি, ইহাই সেই রূপ চিত্তের সহিত গুণায়মান। একই কথা এখানেও একই কথা, গুণায়মান আর সহজাত। গুণায়মান থেকে পরিবর্তনশীলটা শুনতে মানতে, গুণায়মানটা তো বোঝা মুশকিল। গুণায়মান কথাটা একটু কি ঘুরে একটা অ্যাবসেটটা ক্লিয়ার আছে। হ্যাঁ, অ্যাপসের মধ্যে কি লেখছে যে পরিবর্তনশীল মানতে চিত্তের সহিত পরিবর্তনশীল বলা হচ্ছে কি কায় বিজ্ঞপ্তি, বাক্য বিজ্ঞপ্তি, এই হচ্ছে সেই চিত্ত অনুযায়ী পরিবর্তনশীল রূপ। না, এটাও বোঝা যায়নি তাইলে। তারপরে 71 সেই চিত্ত অনুযায়ী পরিবর্তনশীল নয় রূপ কিরকম? টাকা তো করছি না এখন। না 70%, এটা নয়, এটা হয়, এখন নয়। চক্ষু আয়তন, কবলীকৃত আহার, এই হচ্ছে সেই চিত্ত অনুযায়ী আর কি পরিবর্তনশীল নয় রূপ। বাকি 26টা থাকবে আর কি, ওই 2টা বাদ গেলে। এটা আপনি আসলে বুঝতে হবে, নাহলে আমরা এটাও বোঝা যায়নি। 70 71 73 74 পুরোটা 73 74 একই গুলো না, এগুলো সবগুলো একই বানতে। এগুলো ওই একটা বুঝলে এখানে বাকি সবগুলো আসবে, নাহলে বুঝা যাবে না। এগুলো বাহিরের ভিতরে আধ্যাত্মিক এবং বাহ্যিক, এগুলো তো বুঝা গেছে। কই 72 73 আর কি। 72 73 পড়েন। আচ্ছা, আবদ্ধ রূপ এগুলা। সেই অভ্যন্তরীণ রূপ কিরকম? চক্ষু আয়তন, কায় আয়তন, মাঝখানে ডট ডট আছে, এগুলো মনে হয় সবগুলো আয়তন বলছে। পঞ্চপ্রসাদ হচ্ছে যে আধ্যাত্মিক আয়তন, পঞ্চপ্রসাদ ছাড়া বাকি সবগুলো হচ্ছে যে বাহ্যিক আয়তন। এই হচ্ছে সেই অভ্যন্তরীণ রূপ। আর 73 হচ্ছে যে সেই বাহ্যিক রূপ কিরকম? রূপ আয়তন ডট ডট, ওই 5টা বাদ দিলে বাকিগুলো আর কি, এই 2টা ঠিক আছে। ঠিক থাকলেও এখানে এই বইয়ের পড়া দিয়ে এটা বোঝা যাবে না। আমরা বিশেষ করে আমাদের ওই 2টা রূপ 28 প্রকার রূপের মধ্যে দুইটা দিয়ে হয়, আর 26টা হয় না।
এইটা বুঝে নিতে হবে বলতে। কোনটা? ওই যে সেই রূপ চিত্ত সেই একসঙ্গে উৎপন্ন কি রূপ হইয়া থাকে, আচ্ছা, হ্যাঁ, এই এই দুটা ইম্পর্টেন্ট বুঝতে হবে। হ্যাঁ 68, 69, 70, 71 এই পর্যন্ত। হুম, 72 ঠিক আছে, 72 ঠিক আছে, 73 ঠিক আছে। বাহ্যিক, হ্যাঁ ঠিক আছে। তারপরে স্থূল রূপ, 74 নাম্বার। রূপগুলো সুকন বাবু আমরা স্থূল রূপগুলো বের করছিলাম। হ্যাঁ বলতে স্থূল রূপগুলো একটু বলেন। পঞ্চপ্রাসাদ স্থূল রূপ হচ্ছে যে 12টা বানতে লেখা নাই? তাহলে পঞ্চপ্রাসাদ রূপ 5টা, হ্যাঁ গোচর রূপ বা বিষয় রূপ হচ্ছে যে 4টা, 4টা, পৃথিবী ধাতু, তেজ ধাতু, বায়ু ধাতু 3টা, 3টা, 12টা। এই 12টা। এগুলো হচ্ছে যে পৃথিবী ধাতু, বায়ু ধাতু, তেজ ধাতু, আপাতত বর্জিত না? হ্যাঁ আপাতত বর্জিত আপাতত এটা আর কি। আচ্ছা তাহলে এগুলো হচ্ছে যে স্থূল রূপ। আর এগুলো বাদ দিয়ে বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে সূক্ষ্ম রূপ। সূক্ষ্ম রূপ 16 প্রকার সূক্ষ্ম রূপ। আচ্ছা, কেন সূক্ষ্ম, কি জন্য সূক্ষ্ম, এটার বিস্তারিত তথ্য আমরা এখনো জানতে পারি নাই। আর এগুলোকে স্থূল যে বলল, স্থূল কেন বলল? স্থূল বলতে আমরা মোটা বুঝি বা ওজন বুঝি, হ্যাঁ। তো স্থূল কেন বলল, কিন্তু এখন পঞ্চপ্রসাদ সম্পর্কে আমরা যেটা দেখে আসলাম, পঞ্চপ্রসাদ কিন্তু এর সূক্ষ্ম রূপ হওয়ার মতো বিষয় না। বলতে পঞ্চপ্রসাদ ছাড়া তো সুখরূপে যাওয়া যাবে না। হ্যাঁ, পঞ্চপ্রসাদ না থাকলে তো বলতে আমরা সুখরূপে যেতে পারবো না, আমরা কাজ করবো কেমনে? মানে এখন যেটা আমরা দেখে আসলাম, মানে এটাতে চারি মহাভূত নাই, পঞ্চপ্রসাদে চারি মহাভূত নাই। যেহেতু চারি মহাভূতই নাই, তো সেহেতু এটা সূক্ষ্ম হওয়ার কথা, কিন্তু এটা স্থূল রূপ। তো আমরা এটা এখনো জানি না যে এটা স্থূল কেন বলা হয়, সূক্ষ্ম কেন বলা হয়। এটা আমরা আগেও প্রশ্ন ছিল। এখন আপাতত আমরা এটা দূরে জানি যে স্থূল রূপ বলে, সূক্ষ্ম রূপ বলে। সূক্ষ্ম রূপগুলো একটু বলেন সুকুমার বাবু। সূক্ষ্ম রূপ গুলো বাকি 16 প্রকার সূক্ষ্ম রূপ না? 16 প্রকার সূক্ষ্ম রূপ। মহাভূত রূপ একটা, অর্থাৎ আপদাতু আর কি, হ্যাঁ একটা। বাপ রূপ 2টা, স্ত্রী বাপ, পুরুষ বাপ। হৃদয় রূপ একটা, হৃদয় বাস্তব। জীবিত রূপ একটা, জীবিত ইন্দ্রিয়। আহার রূপ একটা, কুবলীকৃত আহার। পরিচ্ছেদ রূপ একটা, আকাশ ধাতু। বিজ্ঞপ্তি রূপ 2টা, কায়ী বিজ্ঞপ্তি, বাক বিজ্ঞপ্তি। বিকার রূপ 3টা, লঘুতা, মৃদুতা, কর্মণ্যতা। তারপরে লক্ষণ রূপ হচ্ছে 4টা, উপচয়, সন্ততি, যথা, নিত্যতা। নির্বাণ, তাহলে নির্বাণ নেই? না না, নির্বাণ নাই। নির্বাণ তো রূপ না। নির্বাণ রূপ না, না সরি, সূক্ষ্ম রূপ। কবলীকৃত আহারটা একবার মিলাইছিলাম, উপাসিকে মনে রাখছেন এটা? উপাসিকা ওদিকে চলে গেছে বলতে। সূক্ষ্ম রূপ হিসাবে মিলানো হয়েছিল আগে একবার। আমরা যে খাবারগুলো খাই ঠিক ওটাই মূলত আহার না, ওটার যে একটা শক্তি, ওই ওজোটাই হচ্ছে যে মূলত এই আহার, কবলীকৃত আহার। ওজোটাকে ঠিক ওজো না ঠিক, ওজো তো এমনি খাদ্যের সঙ্গে এটা যুক্ত আছে, ওজো না, এটা সবকিছু মিলিয়ে একটা বাইর করছিলাম আমরা। এটা তখন রেকর্ড ছিল না, তো তখনের বিষয়গুলো রেকর্ড থাকলে এখন আবার শুনতে পারতাম পুনরায়।
ভালোই তো। রেকর্ড আছে বানতে, এগুলো খুঁজতে অনেক সময় লাগবে আর কি। ও আচ্ছা, তো রেকর্ড আছে। তাইলে আমাদের এটা একটা প্রশ্ন, আবার নতুন করে একটু প্রশ্ন লেখেন। কেন স্থূলরূপ বলা হয়, কেন সূক্ষ্মরূপ বলা হয়? এটা আমরা এমনিতে এর মধ্যে পাইলে আমি আপনাদেরকে জানাই দেব। আবার পুনরায় তো আমরা অভিধর্ম পড়তেছি, অর্থসংগ্রহ পড়তেছি, সেখানে যদি পাই তো ইয়ে হবে। ও বাংলাদেশ ক্লাসে পুরো শুরু করছেন মধ্যে? বাংলাদেশ ক্লাসে তো চলতেছে তো, এখন 31 পর্ব চলতেছে, 32 পর্ব শেষ হয়েছে। কি ওই অভিধর্ম সংগ্রহ? হ্যাঁ, 32টা ক্লাস শেষ হয়েছে। না গো, কি করে? তারপরে হচ্ছে যে 76 নাম্বার। সেই দুর্রূপ কিরকম? স্ত্রীন্দ্রিয় তারপর কি বলা হচ্ছে, কবিলিখিত আহার, এই হচ্ছে সেই দুর্রূপ। দুরূপের বিপরীতে আছে নিকটের রূপ। নিকটের রূপ কি কি? চক্ষু আয়তন স্পর্শ আয়তন, ইহাই সেই রূপ নিকটে। তো এগুলো কোথাও লেখা আছে? এগুলো আমরা মাদিকের মধ্যে লেখা ছিল কিনা? এভাবে তো আমাদেরকে ডট ডট দিয়ে ফাঁসানোর কোনো দরকার নাই। মাদিকের মধ্যে থাকার কথা মনে হয়। মাতিকের মধ্যে কেমনে থাকবে? এখানে তো থাকবে যে মাতিকে তো এখানে এভাবে মাতিকে। হ্যাঁ, তো এভাবে আমরা না, এগুলো ইয়ে আছে তো, এটা কি বলে, বিস্তারিত আরো বিস্তারিত আছে তো মান্দিটার, এটা কত বিস্তারিত ছিল তো। তা না হলে বিস্তারিত না থাকলে এটা ডটারমেন্টটা আগে আমরা ফেলে আসছি কোথাও। চলে আসছে, এই জন্য বলতেছি। কারণ অ্যাপসও দিচ্ছে ডট ডট, আপনার ইয়ে বইতেও দিচ্ছে ডট ডট। আর তোমার মূল বই আছে না, বইতে তো পুরো আছে না, দেখো তো সুকুমার। না, কোন ডট বইয়ের মধ্যে ডট ডট। তাইলে কেমন হবে? আচ্ছা, তারপরে তাহলে দুরূপ আর নিকটের রূপ, নিকটের রূপ, দুরূপগুলো আগে থেকে আমাদের বের করা নাই, নিকটের রূপগুলো বের করা নাই। আছে সুকুমার বাবু, বের করা? যাহা সে আধ্যাত্মিক বা রূপ, তাহা নিকটে, যাহা সে বাহিরের বা অপরের রূপ। আচ্ছা, আধ্যাত্মিক রূপগুলো হচ্ছে যে আধ্যাত্মিক রূপ হচ্ছে যে দুরূপ না? হ্যাঁ। আর আধ্যাত্মিক ছাড়া বাকি সবগুলো নিকটে, নিকটের রূপ। মানে পঞ্চপ্রসাদ হচ্ছে যে দুরূপ না, আধ্যাত্মিক হচ্ছে যে নিকটে বানতে। আচ্ছা, প্রথমে লেখা আছে যে কিশন সেই রূপ দূরে কি রূপে হইয়া থাকে, স্ত্রী ইন্দ্রিয় সহ বাকিগুলো। আর সেই রূপ নিকটে কিভাবে হইয়া থাকে? চক্ষু স্পর্শ, চক্ষু আয়তন, পঞ্চপ্রসাদ। হ্যাঁ, পঞ্চপ্রসাদ। আর কি? পঞ্চপ্রসাদ হচ্ছে যে নিকট রূপ। তাইলে পঞ্চপ্রসাদের বাকিগুলো সব দুরূপ। এটা একই কথা। তিকের মধ্যে এগুলা পড়তেছে, তিক্ত বানতে তিকের মাতিকের মধ্যে আছে, একটু একটু করে ভেঙে দিছে আর কি। তিকের মাতিকের মধ্যে প্রথমে কত না ইয়া নাম্বার কত? নাম্বার না, এমনি ঠিক হয়েছে যে 3 আর কি। ওখানে মাঝখানে করে দেখতেছি আর কি, এগুলো এমনি ভেঙে দিয়ে তারপরে ওখানে ফেক্কা পাই দিয়েছে, সেজন্য আর কি। যেমন এখানে লিখছে যে অর্থাৎ
চিত্ত দ্বারা উৎপত্তি হয় কোনটা আর কি, এগুলা মানে পুরো চিত্তের উৎপত্তি হয়, যেরকম চিত্তগুলো লিখে নাই, রূপগুলো লিখে নাই, কিন্তু এমনি লিখে দিয়েছে, লিখছে যে যাহা সে আধ্যাত্মিক রূপ তাহা চিত্ত উৎপত্তি নয়, যাহা সে বাহিরের বা অপরের রূপ তাহা চিৎপত্তি হইয়া থাকে, অথচ চিত্ত উৎপত্তি নয়। আবার এগুলো মানে এভাবে লেখা আছে। আচ্ছা, তারপরে 80 না 80 না 680 না, তারপর আছে বানতে বাস্তুরূপ আছে তো 678। 678 বাস্তুরূপ। সেই চক্ষু সংস্পর্শের বাস্তুরূপ কিরকম? চক্ষু আয়তন এই হচ্ছে সেই চক্ষু সংস্পর্শের বাস্তুরূপ। তারপরে বাস্তুরূপ 9, বাস্তুরূপ 9 হচ্ছে নাসিকায়তন কবলিত আহার। না, এগুলো 6টা সবগুলোই দেওয়া হবে বাস্তু। চক্ষু রূপ সংস্পর্শের বাস্তু নহে, বাস্তু নহে কিরূপে হইয়া থাকে। একটা ছাড়া বাকি সবগুলো আর কি, এখানে একটা ছাড়া চক্ষু বাস্তু একটা তো, আর বাকি 27টা হচ্ছে যে চক্ষু বাস্তু নয় রূপ, এভাবে তো না? এরকম ঠিক আছে আমাদের, কিন্তু এরকম যদি না হয় এমনি এরকম ঠিক আছে, এরকমই। তারপরে দেখেন এরপরে হচ্ছে যে সেই চক্ষু সংস্পর্শজ রূপ নহে, এটা হচ্ছে যে এটার অপোজিটটা আর কি। তারপর 80 দেখেন, সেই রূপ চক্ষু সংস্পর্শজ বেদনা। পূর্ববৎ সংজ্ঞায়, পূর্ববৎ চেতনায়, পূর্ববৎ চক্ষু বিজ্ঞানের বস্তু কিরূপ হইয়া থাকে বাস্তু। চক্ষু আয়তন ইহাই সেই রূপ চক্ষু বিজ্ঞানের বাস্তু। তাহলে এটা কিভাবে মেলানো যাবে যে চক্ষু সংস্পর্শজ বেদনা, এটা সংজ্ঞা চেতনা, এমন ঝামেলা হচ্ছে। এগুলো বইটা খুলে এখানের সঙ্গে এখানে জোড়া লাগাই দিলে এগুলো তো মধ্যে এখন ইয়ে গেছে, কঠিন হয়ে যাচ্ছে। আমরা রূপ আপাতত বাদ দিয়ে বানতে ওখানে চলে গেলে না, এটা আর একটু এমনি পরে চলে যাই আর একটু, তারপরে যান। এটা এমনি বোঝা যাবে না এরকম না, এটা ঠিক আছে, ওটার মতো জটিল হয়েছে না এটা। তো 81 সেই চক্ষু বিজ্ঞানের বাস্তুরূপ কিরকম কিরূপ হইয়া থাকে? শ্রোত্রায়তন পূর্ববৎ গ্রাস করিয়া। বাস্তুরূপ কিরূপে হইয়া থাকে? চক্ষু বিজ্ঞানের বাস্তুরূপ হচ্ছে চক্ষু আয়তন। হ্যাঁ, তো বাকি 27টা হচ্ছে যে চক্ষু বিজ্ঞানের বাস্তুরূপ নয়। তারপরে আবার সেম ভাবে সেই রূপ শ্রোত্র, এটাও সেম, গ্রাণ সেম, জিহ্বা, কায়, এগুলো বাদ দিয়ে বাকি 27টা ওইভাবে থাকবে। তারপরে 83 সেই কায় সংস্পর্শের বাস্তু নয় রূপ কিরকম? কায় সংস্পর্শের বাস্তু নয় রূপ কিরকম? চক্ষু আয়তন কবলিত আহার, এই হচ্ছে সেই কায় সংস্পর্শের বাস্তু নয় রূপ। ঠিক আছে। আর বইয়ে লেখা আছে যে সেই রূপ চক্ষু স্পর্শের বাস্তু নহে কি রূপে হইয়া থাকে? চক্ষু আয়তন গ্রাস করিয়া 83
83-তে সেই রূপ কায় সংস্পর্শ বেদনায়, এটা 84। এটা আছে 83 বানতে নাম্বার দিকে না, নাম্বার হয়েছে ওটা 84 হবে, ঠিক আছে হ্যাঁ, নাম্বার হয়েছে। সেই রূপ কায় সংস্পর্শ বেদনার পূর্ববোধ সংজ্ঞায়। আচ্ছা, তারপরে একটু টানে যান। 85। 85-86 সেই চক্ষু সংস্পর্শে আলম্বন রূপ কিরকম? রূপায়তন এই হচ্ছে সেই চক্ষু সংস্পর্শে আলম্বন, মানে এগুলো আমরা আরো সব বুঝতেছি তো। হ্যাঁ, এগুলো তো ওই যে, হ্যাঁ এগুলো অবশ্য আরেকটু করে ভালো করে সবাই যদি ই করা হয় তাহলে বিষয়গুলো আরো ক্লিয়ার হবে, যেগুলো ক্লিয়ার করার জন্য দিচ্ছে বলতে আমার মনে হচ্ছে। চোখের সাথে আলম্বন কি ওই রূপায়তন, আমরা এগুলো তো অনেকবার পড়ছিলাম। এটা তো সেই চক্ষু সংস্পর্শে আলম্বন নয় রূপ কিরকম, ওইটা বাদ দিয়ে বাকি সবগুলো বাকি চোখের চক্ষু 27টা। সংস্পর্শে আলম্বন নয়। হ্যাঁ, তারপরে আবার সেই চক্ষু সংস্পর্শ হতে জাত বেদনা সংজ্ঞা চেতনা চক্ষু বিজ্ঞানের আলম্বন রূপ কিরকম? আচ্ছা, সেই চক্ষু সংস্পর্শ হতে জাত বেদনা সংজ্ঞা চেতনা চক্ষু বিজ্ঞানের আলম্বন রূপ কিরকম? রূপায়তন এই হচ্ছে সেই চক্ষু বিজ্ঞানের আলম্বন রূপ, আর বাকি 27টা আলাদা। বাকিগুলা আলম্বন রূপ নয়। এই আলম্বন নয় আর কি, মানে এই চোখের আলম্বন নয়। হ্যাঁ, তো কর্ণ একে বছর 600 নম্বর সেই কর্ণ 690 সেই কর্ণ সংস্পর্শের নাসিকা সংস্পর্শের জিহ্বা সংস্পর্শের কায় সংস্পর্শের আলম্বন রূপ কিরকম? স্পর্শযোগ্য আয়তন এই হচ্ছে সেই কায় সংস্পর্শের আলম্বন রূপ। তারপরে 91 সেই কায় সংস্পর্শের আলম্বন নয় রূপ কিরকম? বাকিগুলো আর কি। হ্যাঁ, 92 কায় সংস্পর্শ হতে জাত বেদনার সংজ্ঞার চেতনার কায় বিজ্ঞানের আলম্বন রূপ কিরকম? স্পর্শযোগ্য আয়তন এই হচ্ছে সেই কায় বিজ্ঞানের আলম্বন রূপ। বলছে সেই কায় বিজ্ঞানের আলম্বন নয় রূপ কিরকম? চক্ষু আয়তন ... কবলিকে আহার এই হচ্ছে সেই কায় বিজ্ঞানের আলম্বন নয় রূপ। সেই চক্ষু আয়তন রূপ কিরকম? যেই চোখ 4 মহাভূত উৎপন্ন প্রসাদ রূপের সংবেদনশীলতা এটাই 0 গ্রাম এই হচ্ছে সেই চক্ষু আয়তন রূপ। এগুলো যেটা আমরা আগে পড়ছিলাম মধ্যে উনি অনেক ব্যাখ্যা হয়েছিল। 695 সেই চক্ষু আয়তন নয় রূপ কিরকম? কর্ণ আয়তন কবলিকৃত আহার এই হচ্ছে সেই চক্ষু আয়তন নয় রূপ। সেই কর্ণ আয়তন নাসিকায়তন জিহ্বায়তন কায় আয়তন রূপ কিরকম? যে কায় 4 মহাভূত উৎপন্ন প্রসাদ রূপের সংবেদনশীলতা এটাই 0 গ্রাম এই হচ্ছে সেই কায় আয়তন রূপ। বাকিটা কায়ায়তন 9 রূপ। তারপরে রূপায়তন, আবার রূপায়তন 9 রূপ। সেই কায়ায়তন 9 রূপ কিরকম? রূপায়তন রূপ কিরকম? রূপায়তন 9 রূপ কিরকম? আবার শব্দায়তন আসছে। শব্দায়তন গন্ধায়তন রসায়তন স্পর্শযোগ্য আয়তন রূপ কিরকম? পৃথিবী ধাতু এটা স্পর্শযোগ্য ধাতু এই হচ্ছে সেই স্পর্শযোগ্য আয়তন রূপ। আবার চক্ষু ধাতু আসছে 702 এর মধ্যে। আচ্ছা, সেই চক্ষু ধাতু 9 রূপ কিরকম? সেই কর্ণ ধাতু নাসিকা ধাতু জিহ্বা ধাতু কায় ধাতু রূপ কিরকম? এগুলো 5টা করে ব্যাখ্যা দিয়েছে কোনটা হয় কোনটা নয়, অর্থাৎ চক্ষু আয়তন, তারপরে চক্ষু ইন্দ্রিয়, তারপরে চক্ষু ধাতু,
এগুলা কিন্তু বুঝলে কিন্তু ইয়ে হবে, আমরা চলে যাচ্ছি আর কি, বুঝলে গেলে ভালো হবে আর কি। রূপ ধাতু রূপ কিরকম? রূপায়তন, এই হচ্ছে সেই রূপায়তন রূপ। আর রূপধাতু নয় হচ্ছে চক্ষুয়ায়তন, এগুলো রূপ নয়। এভাবে কবলিক তাহার, এই হচ্ছে সেই রূপধাতু নয় রূপ। বান্ধে এগুলো কি এই একটা যেটা হয় বাকি 27টা কি নয় হবে যেখানে? হ্যাঁ, তাহলে লাস্ট এখানে শুধু কবলিক তাহার আসছে প্রত্যেকটাতে, ঘটনা কি? 28টার মধ্যে শেষটা কি কবলিক তাহা ছিল? তো লক্ষণ রূপ না শেষ ছিল মনে হয়। শুকর লক্ষণ শেষ, লক্ষণ রূপ শেষ হবে, কিন্তু এখানে কবলিক তাহার পর্যন্ত আসতে বান্ধে, এই জন্য বলতেছে আর কি। 28টা মনে হয় সবগুলো না আরো আছে তো, অনিত্যতা আছে। হয়তো লক্ষণ রূপ আর কি সন্তোষী উপচয়, সন্তোষ জড়তা অনিত্যতা, ওই লক্ষণ রূপের কথা বলতেছে আর কি। এখানে কবলিক তাহার পরে তো বাকিগুলো দিচ্ছে না, পুরোটা লিখবে বলে ইয়া দিয়েছে, আবার একটা এমনি হাইপেন একটা টানে দিয়েছে। না, কবলিক তাহার পরে আর কোনো দেয় না কিছু বলতে। হাইপেন একটা টানা আছে তো, অ্যাপসে নাই, বইতে তো বইয়ের মধ্যে একটা হাইপেন টানা আছে, মানে এখানে শেষ না। ওই পূর্ববৎটা পুরো এখানে বসাই দিলে হয়ে যাইতো। ঠিক আছে, তাইলে আমরা 705 পর্যন্ত এখন তাকাই। 705 সেই কায়দা তো নয় রূপ কিরকম। হ্যাঁ, এখানে পর্যন্ত থাক। এরপরে আমরা এমনি একবার দেখে চলে যাই। এরপরে না আছে আরো কত পৃষ্ঠা আছে সুকুমার বাবু? আরো কত পৃষ্ঠা আছে রূপের অধ্যায়? অনেক বানতে, অনেক আরো 11 প্রকার পর্যন্ত ভাগ করছে জানো। তারপরে ওই পঞ্চপরিচ্ছদ যাওয়ার পরে শুধু এগুলো আর কি টানি দিছে আর কি, এভাবে। না, এগুলো টেনে চলে যেতে হবে, নাহলে আফসোস থেকে যাবে। তবে অর্থ সংগ্রহ এবং ধর্মসঙ্গিনী এটা প্রায় সেম বই। অর্থ সঙ্গিনীর অট্টকতার আমরা পড়তেছি যে কি অভিধর্ম অর্থ সংগ্রহ পড়তেছি না, অভিধর্ম অর্থ সংগ্রহের এটা সামান্য অট্টকতা আর কি, মানে একটু বিশদ। তবে এটার অট্টকতা আছে, আবার ধর্মসঙ্গিনীর অট্টকতা আছে বলতে। হ্যাঁ, ধর্মসঙ্গিনীর অট্টকতা ইংরেজিতে বাইর করতে পারেন কিনা দেখেন তো, পিডিএফ দিয়ে যদি পারেন আমাকে একটু করে দিয়ে নে। ধর্মসঙ্গিনী অট্টকতা ইংরেজি। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করছিলাম। এতে আমাদের প্রভূত পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চা সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত চারিপ্রত্যাদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ, অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই, এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।